সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উইকলি জিকে হাইলাইটসের ৪৪তম পর্বে। আপনাদের সাথে থাকছি আমি মেসবাহ হোসাইন। চলুন শুরু করি আজকের পর্ব। জাতীয় বিষয়াবলিতে শুরুতেই আমরা পাচ্ছি জুলাই সনদ। তবে জুলাই সনদ স্পেসিফিকলি কি? বাস্তবায়নের পার্টটা। ঠিক আছে? আমরা আগে অলরেডি দেখছি জুলাই সনদ কি হয়েছে? স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশের যে মেজর পার্টিগুলো আছে, মেজর সবগুলো পলিটিক্যাল পার্টি সিগনেচার করেছে, এক্সেপ্ট এনসিপি। এনসিপি কেন স্বাক্ষর করেনি? এনসিপি তারা বলেছে যে জুলাই সনদ স্বাক্ষর করা এবং বাস্তবায়ন করা সেম না। সো যেহেতু বাস্তবায়ন এখনো হয় নাই, সেহেতু আমাদেরকে অ্যাটলিস্ট জানাইতে হবে যে আমরা কিভাবে এই সনদটা বাস্তবায়ন করব, প্রসিডিউরটা কি হবে। এই বিষয়ে আসলে এক্সাক্ট নীতিমালা না আসা পর্যন্ত তারা স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে? এর পরিপ্রেক্ষিতে এই যে জুলাই সনদ যারা প্রস্তুত করেছে ঐকমত্য কমিশন, এই ঐকমত্য কমিশন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি সুপারিশমালা তৈরি করেছে। কি করেছে? সুপারিশমালা তৈরি করেছে যে কিভাবে আসলে এই জুলাই সনদটা বাস্তবায়ন করা যায়। এখন এই সুপারিশমালায় তারা আসলে কি বলেছে? এই সুপারিশমালায় তারা বলেছে যে একটি গণভোটের মাধ্যমে এটা লিজিটিমেসি নিশ্চিত করা যায়। তবে গণভোটটা ঠিক কিভাবে হবে এই বিষয়টায় তারা দুটি সুপারিশ রাখছে এবং প্রধান উপদেষ্টার হাতে আসলে ডিসিশনটা ছেড়ে দিয়েছে। একটা সুপারিশ তারা করেছে যে বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের আগে এই গণভোটটা অনুষ্ঠিত হবে। একটি আলাদা নির্বাচন হিসেবে গণভোট হবে এবং সেখান থেকে হ্যাঁ এবং না ভোটের ভিত্তিতে আসলে ডিসিশন আসবে যে জনগণের ম্যান্ডেট আছে কিনা এই জুলাই সনদে। এবং আরেকটি ওয়ে যারা বলেছে তারা আরেকটি ওয়ে হচ্ছে এই যে জাতীয় সংসদ নির্বাচন হবে এক্স্যাক্টলি সেম দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে নিয়ে নেওয়া হবে। এখন কেমনে করা হবে বা কিভাবে এটি বাস্তবায়ন করা হবে সেটি কার হাতে ছেড়েছে? প্রধান উপদেষ্টার হাতে। এবং এর পাশাপাশি যে জিনিসটা সেটা হলো কারা আসলে এটি কার্যকর করবে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তো সেই অর্থে সংবিধান সংশোধনের ইখতিয়ার নাই। তাহলে কাদেরকে করতে হবে? একটি নির্বাচিত সংসদকে এই কাজটি করতে হবে। সো পরবর্তী যেই সংসদটি আসবে, যেই দল ক্ষমতায় আসবে, তাদের সংসদ কি করবে? এই যেই জুলাই সনদটা সেটাকে ইমপ্লিমেন্ট করবে এবং এর কি যে সংবিধান সংশোধনীগুলো সেগুলো আসলে বাস্তবায়ন করবে। এবং এর জন্য ২৭০ কার্য দিবস বা ৯ মাস, ২৭০ কার্য দিবস বা ৯ মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি নির্বাচিত দল জুলাই সনদটি আসলে কার্যকর করে সেই ক্ষেত্রে হয়ে গেল, আদারওয়াইজ এটি স্বয়ংক্রিয়ভাবে আদেশের ভিত্তিতে এটি কি হবে? বাস্তবায়ন হয়ে যাবে। এই বিষয়ে তারা বলেছে। এর পাশাপাশি যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হলো এখানে ধারা কতগুলো আছে। এই যে সুপারিশমালা, এখানে ১৬টা ধারায় তারা সুপারিশ করেছে এবং এর পাশাপাশি যেটা মনে রাখতে হবে এটার অফিসিয়াল নামটা। অফিসিয়াল নামটা কি? জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ব্র্যাকেটে বাস্তবায়ন আদেশ ২০২৫, এই নামটি আমরা মনে রাখবো। আর এই সুপারিশটা প্রণয়ন করেছে কে? অধ্যাপক আলী রিয়াজ। এই তো, এখান থেকে এটুকু মনে রাখলে মোটামুটি আমাদের জন্য এনাফ। এরপরে যদি আমরা আসি গুম কমিশন, ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এই তো, এখন এটা তো অবভিয়াসলি একটি মানবতা বিরোধী অপরাধ বলা যায়, তাই না? সো এই যে যারা গুমের শিকার হয়েছেন তাদের তো আসলে জাস্টিসের অধিকার আছে এবং যারা এই গুম খুনের সঙ্গে জড়িত তাদের তো অবভিয়াসলি বিচারের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে এনশিওর করতে হবে যাতে এই ধরনের ঘটনা ইন ফিউচার না ঘটে, তাই না? সো এই কাজগুলোর জন্যই মূলত গুম কমিশন গঠন করা হয়েছিল। বাট বর্তমানে এক্স্যাক্টলি না, তার পরবর্তীতে আরেকটি কমিশনের কথা আমরা শুনেছি যেটা হলো মানবাধিকার কমিশন। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে এবং এই মানবাধিকার কমিশনের আসলে ক্ষমতা ঠিক কী হবে সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা চলছিল। তো বর্তমানে যেটা ডিসিশন নিয়ে এসেছে এই যে মানবাধিকার কমিশন, এর কার্যাবলীর মধ্যে গুম কমিশনের যে কার্যাবলী ছিল সেটি অ্যালাইন হয়ে যায়। ফলশ্রুতিতে তারা যেটি বলেছে গুম কমিশনের আসলে সে অর্থে আর প্রয়োজনীয়তা থাকবে না। ইনস্টেড তারা যেটি করবে গুম কমিশনের সব কার্যাবলীকে মানবাধিকার কমিশনে
আর কি দিয়ে দেওয়া হবে এই দায়িত্বগুলো, এবং মানবাধিকার কমিশনে মূলত এই কাজগুলো বা গুম কমিশনের দায়িত্বগুলো পালন করবে। তো তারা যেটা বলেছে, মানবাধিকার কমিশনের দায়িত্ব আসলে আরো বেশি এক্সটেন্ড করা হচ্ছে, তাদের এখতিয়ার বাড়ানো হচ্ছে, তাদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। কিভাবে? ইনিশিয়ালি বলা হয়েছিল যেহেতু এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সো শুধুমাত্র বাংলাদেশের সংবিধানে যে বিষয়গুলোকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো এখতিয়ারে শুধুমাত্র মানবাধিকার কমিশনের হাতে থাকবে। অর্থাৎ মানবাধিকার কমিশন কি করবে? বাংলাদেশের সংবিধান মানে স্বীকৃত মানবাধিকারগুলো নিয়ে কাজ করবে। বাট এখন যেটা বলা হচ্ছে, শুধু বাংলাদেশের সংবিধান না, এর বাইরে আন্তর্জাতিক যে মানবাধিকার চুক্তিগুলোকে বাংলাদেশ অনুসমর্থন দিয়েছে, এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবে যেই বিষয়গুলো মানবাধিকার হিসেবে স্বীকৃত, সেই বিষয়গুলো প্রোটেক্ট করার জন্য আসলে বাংলাদেশের মানবাধিকার কমিশন কাজ করবে। এবং এর পাশাপাশি যেটি মনে রাখতে হবে সেটি হলো এর মেম্বার। এই যে মানবাধিকার কমিশন, এর মেম্বার হবে কয়জন? 5 জন। একজন হবে চেয়ারম্যান এবং 4 জন হবে সার্বক্ষণিক সদস্য। এই মিলায় মোট 5 জন মেম্বার থাকবে কোথায়? মানবাধিকার কমিশনে। এরপরে যদি আমরা আসি, রেজাউর রহমান, তিনি বাংলাদেশের একজন বরেণ্য বিজ্ঞানী এবং লেখক। মূলত বিজ্ঞানী, বাট অ্যাট দ্য সেম টাইম তিনি আসলে লেখালেখিও করতেন। সো তিনি আসলে লেখক হিসেবেও এনাফ পরিচিত। তিনি বাংলাদেশের যে পরমাণু শক্তি কমিশন, এখানে প্রায় 35 বছরের আশেপাশে সময় সার্ভিস দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে অধ্যাপনাও করেছেন। সো বুঝতেই পারছেন তিনি আসলে বাংলাদেশের একজন বরেণ্য ব্যক্তিদের মধ্যে। এবং একই সঙ্গে তিনি 2024 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন বিজ্ঞান বিষয়ে অবদানের জন্য। সো বুঝতে পারছেন কি মনে রাখতে হবে, এই যে 24 সালে তিনি বিজ্ঞান বিষয়ে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। এবং একই সঙ্গে যদি সম্ভব হয় মনে রাখবেন তার মৃত্যুবরণের তারিখটি। তিনি রাজধানী ঢাকার ল্যাবেইড হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই যে 26 অক্টোবর 2025 সকাল 10টায় মৃত্যুবরণ করেছেন। এই ডাটাটি মনে রাখবেন। এরপরে যদি আমরা আসি আন্তর্জাতিক বিষয়ে বলি, প্রথমে আমরা পাচ্ছি আসিয়ান। আসিয়ান আমরা যদি বলি, আসিয়ান, তাহলে এটি কি? একটা অ্যাসোসিয়েশন। কোথায়কার? এই যে সাউথ ইস্ট এশিয়া, ঠিক আছে? অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান। এই যে আসিয়ান, আসিয়ানের প্রতি বছর একটি শীর্ষ সম্মেলন হয়। এবছরও হয়েছে অবভিয়াসলি, এবং এবছরের শীর্ষ সম্মেলনটি হলো 47তম শীর্ষ সম্মেলন, যেখানে সভাপতিত্ব করেছে মালয়েশিয়া। তো এই 47তম শীর্ষ সম্মেলনে আসলে স্পেশাল কি হয়েছে? স্পেশাল দুইটা কাজ হয়েছে। একটা হলো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়েছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রায় 100 বছরের বেশি সময় ধরে তারা সীমান্ত সংঘাতে জড়িয়েছে। কিছুদিন পরে পরে থেমে থেমে আসলে তাদের মধ্যে সীমান্ত সংঘাত দেখা গিয়েছে। সো এটা বলা যায় ওই যে আপনার ওই এলাকার ভারত পাকিস্তানের মতো কিছুটা সিচুয়েশন। কিছুদিন পরে পরে আসলে হালকা পাতলা একটু সংঘর্ষ লেগেই যায়। সো এটাই হয়েছে 100 বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে সংঘর্ষ চলে এসেছে। যেটা রিসেন্টলি আমরা দেখেছি এবছরও বেশ লার্জ স্কেলে একটি সংঘর্ষ হয়েছে, যেটি গত 2 দশকের মধ্যে আমরা এত বড় সংঘর্ষ দেখতে পাই নাই এই দুটি দেশের মধ্যে। সো পরবর্তীতে হ্যাঁ, তাদের মধ্যে একটি সাময়িক অস্ত্রবিরতি চুক্তি হয়েছে, বাট অবভিয়াসলি সেটি সাময়িক ছিল। লং টার্মে একটি অস্ত্রবিরতি চুক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। সো এই জায়গাতে আসলে মধ্যস্থতাকারী হিসেবে চলে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যে আসিয়ান যে আপনার শীর্ষ সম্মেলন, এটির একটি সাইডলাইন বৈঠকে তাদের মধ্যে বৈঠক হয় এবং সমঝোতা হয়। একটি সমঝোতা চুক্তিও সই হয়। এখানে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন মিডিয়েটর হিসেবে। আচ্ছা, এর পাশাপাশি আপনারা আনোয়ার ইব্রাহিমের নামটাও মনে রাখেন। মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম, তিনিও এই মধ্যস্থতা প্রসেসে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। আচ্ছা, এর পাশাপাশি আর যেটি ইম্পর্ট্যান্ট ইস্যু সেটি হলো তিমুর লেস্তে। তিমুর লেস্তে এই আসিয়ানের 11তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখেন। কততম? 11তম। 11তম সদস্য হিসেবে কে যুক্ত হয়েছে? তিমুর লেস্তে, যারা এতদিন একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিল। তিমুর লেস্তের আরেকটি নাম, যেটা বাংলায় আমরা দেখি পূর্ব তিমুর।
মজার বিষয় হচ্ছে এই যে তিমুর লেস্তে, মনে রাখা মেবি ইজিয়ার হতে পারে যে পূর্ব তিমুর, পূর্ব না পশ্চিম আসলে একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো এই জন্য একটু বলি, তিমুর এবং লেস্তে ইন্টারেস্টিংলি এই দুইটা শব্দেরই মিনিং হলো কি পূর্ব। তিমুর ইন্দোনেশিয়ান বা মালয় ভাষার একটি শব্দ যার নাম মানে মিনিংটা হলো পূর্ব, এবং লেস্তে এই যে শব্দটা এটি একটি পর্তুগিজ শব্দ, এটির মিনিং হলো পূর্ব। সো কিছুটা পূর্ব পূর্ব নাম হয়েছে, বুঝছেন? পূর্ব পূর্ব পূর্ব। আচ্ছা, ইস্ট ইস্ট ইস্ট। এরপরে যদি আমরা আসি ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে বৈঠক। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে বেশ অনেক দিনই হচ্ছে, আমরা আসলে সবাই কম বেশি এটা জানি। এবং এই যে বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধের ফলে আসলে শুরুতে ট্রাম্প চীনের উপর কর আরোপ করেন এবং তারপরে চীন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা কর আরোপ করে। আবার আরেক দফা কি হয়, ডোনাল্ড ট্রাম্প আবার আরেক দফা পাল্টা কর আরোপ করে। এভাবে আসলে কর আরোপ করতে করতে একজন আরেকজনের উপর 250% করে কর আরোপ করে ফেলে, যেটা আসলে পুরো বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এবং পরবর্তীতে কি দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প অন্যান্য যেই কান্ট্রিগুলো আছে স্পেসিফিকলি এশিয়ান এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর উপরও আমরা দেখেছি হিউজ পরিমাণে কর আরোপ করেছেন। সো এই এরিয়ার অর্থনীতি আসলে বেশ ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ট্রেড ওয়ারের জন্য বা বাণিজ্য যুদ্ধের জন্য। সো এই বাণিজ্য যুদ্ধটা তাহলে আসলে একটা সুরাহা করা উচিত, তাই না? সমাধান তো করা উচিত। কি করা যায়? তখন তারা একটি বৈঠকে বসেন। এই যে ট্রাম্পের যে বর্তমানে 5 দিন ব্যাপী যে এশিয়া সফর চলছে, এখানে দক্ষিণ কোরিয়ার বুসানে তারা একটি মিটিং করেছেন এবং এই মিটিংয়ের আউটকামটা বেশ প্রমিসিং। আউটকাম হিসেবে আমরা দেখেছি চীনের উপর থেকে 10% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, এবং এর ফলশ্রুতিতে কি হয়েছে, চীন প্রমিস করেছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি কিনবে, জ্বালানি কিনবে। জ্বালানির সাথে কৃষি পণ্যও কিনবে বলে তারা আসলে প্রমিস করেছে। হ্যাঁ, কৃষি পণ্য কিনবে, সয়াবিন স্পেসিফিকলি। সয়াবিন কেনার ব্যাপারেও আসলে তারা কথা বলেছেন, এবং কি তারা চিপ কিনবে, সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপ, এই যে এআই মাইক্রোচিপ বা কি সেমিকন্ডাক্টর চিপ। সেমিকন্ডাক্টর চিপ তারা কি করবে, কিনবে। এবং এখানে স্পেসিফিকলি একটি কোম্পানির নাম উঠে এসেছে, সেটি হলো এনভিডিয়া। এই এনভিডিয়া তারাই আসলে এখন পর্যন্ত পৃথিবীর একমাত্র কোম্পানি যাদের নেটওয়ার্থ 5 ট্রিলিয়ন প্লাস। হ্যাঁ, 5 ট্রিলিয়ন, বুঝতেই পারছেন। যেখানে বাংলাদেশের ইকোনমি আসলে 700-800 বিলিয়নের আশেপাশে জিডিপি, সেখানে একটি কোম্পানির নেটওয়ার্থ 5 ট্রিলিয়ন প্লাস। সো এই এনভিডিয়া কোম্পানির সঙ্গে আসলে তারা চিপ কেনা বেচার চুক্তি করবে, এরকম আসলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে শি জিনপিং। এবং একই সঙ্গে আরেকটি প্রমিসিং ফ্যাক্ট হলো ডোনাল্ড ট্রাম্প নেক্সট ইয়ার অর্থাৎ 2026-এর এপ্রিলে চীন পরিদর্শন করবেন বলেও আসলে জানিয়েছেন। সো সেখানে আসলে কি হবে, সেখানে এই যে এই বর্তমানে যেই চুক্তিগুলো হয়েছে এগুলো যদি প্রমিসিং রেজাল্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে তারা হয়তো আরও বেটার ডিলের ক্ষেত্রে এগোবেন, এরকমই আসলে আভাস পাওয়া যাচ্ছে। এরপরে যদি আমরা আসি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। আচ্ছা, পারমাণবিক ক্ষেপণাস্ত্র একটু হয়তো বা মিসলিডিং হয়ে যায়। এক্স্যাক্টলি পারমাণবিক ক্ষেপণাস্ত্র না, বরং পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র। লিখে দিই, পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র। সো হোয়াটস দ্য ডিফারেন্স? পারমাণবিক ক্ষেপণাস্ত্র মানে হলো পারমাণবিক বা অ্যাটমিক ওয়ারহেড আছে, অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাইতে সক্ষম। যখন ইম্প্যাক্ট হবে তখন কি একটি পারমাণবিক বিস্ফোরণ করবে, এটা হলো
পারমাণবিক ক্ষেপণাস্ত্র। আর পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রটা কি? পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র মানে এই যে ক্ষেপণাস্ত্রটা, অর্থাৎ যে মিসাইলটা, এই মিসাইলটা নিউক্লিয়ার পাওয়ার্ড, মানে নিউক্লিয়ার এনার্জি ইউজ করে এই মিসাইলটা চলবে। সো এটাতে সুবিধা কি? সুবিধা হলো এটার সেই অর্থে আর কোনো রেঞ্জ থাকবে না, মানে একটা আনলিমিটেড রেঞ্জ এবং আনলিমিটেড সময় ধরে উড়তে পারবে, এইরকম ক্যাপাবিলিটি থাকবে এই মিসাইলের। যেমন আপনারা যদি দেখেন পারমাণবিক শক্তিচালিত যে রণতরীগুলো আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার, যেমন আপনার আমেরিকার আছে এবং ফ্রান্সের আছে, তারা কি আসলে অসীম সময় ধরে, এক্স্যাক্টলি তো অসীম হয় না, বাট মোটামুটি নেয়ার অসীম, প্রায় একটানা 4 থেকে 5 বছর সময় তারা কোনো রকম রিফুয়েলিং ছাড়াই আসলে সমুদ্রে চলতে পারে। এবং আপনি যদি দেখেন রাশিয়ার যেই অ্যাটমিক সাবমেরিনগুলো আছে সেগুলো কিন্তু পারমাণবিক শক্তিচালিত, এবং সেখানেও কি তারা একটানা বছরের পর বছর ধরে পানির নিচে একটানা চলতে পারে এক নাগাড়ে কোনো রকম রিফুয়েলিং ছাড়া। সো এই সেম সিস্টেমটা আরও অ্যাডভান্স করে তারা এখন মিসাইলে ইমপ্লিমেন্ট করেছে, এবং এর ফলে কি হবে, মিসাইলের মানে সেই অর্থে আসলে কোনো রেঞ্জ থাকবে না। ইফেক্টিভ রেঞ্জ বলতে যে জিনিসটা আছে, এত কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারবে, এই রেঞ্জ জিনিসটাই আসলে উধাও হয়ে যাবে। তারা অনির্দিষ্ট সময়ের জন্য আসলে আকাশে উঠতে পারবে বলে আসলে দাবি করছে রাশিয়া। এবং এই যে এই মিসাইলটা, সেটা হলো কি, তারা নাম দিয়েছে বুরেভেস্তনিক, এটা একটা রাশিয়ান টার্ম, এবং এটা কি একটা ক্রুজ টাইপের ক্ষেপণাস্ত্র। ক্রুজ ক্রুজ ক্ষেপণাস্ত্র বলতে আসলে কি বোঝানো হয়, যে ক্ষেপণাস্ত্রগুলো মিড এয়ার, অর্থাৎ উড়ন্তকালীন সময়ে তারা আসলে দিক পরিবর্তন করতে পারে এবং অ্যান্টিসেপ্টর গুলো থেকে কি নিজেদেরকে বাঁচাইতে পারে, ঠিক আছে। সো এই ধরনের আসলে দিক পরিবর্তন করতে পারা মিসাইলগুলো তাদেরকে আসলে ভূপাতিত করা বেশ হার্ড হয়। অ্যাজ এ রেজাল্ট পুতিন দাবি করছেন যে তাদের এই মিসাইলকে আসলে প্রতিহত করা সম্ভব হবে না, অর্থাৎ এটি একটি অপ্রতিরোধ্য মিসাইল হবে। ইনিশিয়ালি টেস্টের ক্ষেত্রে প্রায় 14,000 কিলোমিটার এবং 15 ঘন্টা যাবৎ এই মিসাইলটি আকাশে ভেসে থাকতে সক্ষম হয়েছে। সো এটাই মনে রাখবেন, স্পেসিফিকলি কি নামটা, বুরেভেস্তনিক, এবং এটি কি এক টাইপের ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা রাশিয়ার এবং একই সঙ্গে পৃথিবীর প্রথম এবং একমাত্র মিসাইল যেটা নিউক্লিয়ার পাওয়ারের উপর বেস্ট করে চলছে বা চলবে। এরপরে যদি আমরা আসি ইয়েলো লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, ম্যাজেন্টা লাইন, এই নামগুলো আমরা শুনেছি, তাই না? নামগুলো দিয়ে আসলে কি বোঝা যায়? স্বভাবত একটা সীমারেখা বোঝানো হয়। দুইটা দেশের মধ্যে বা দুইটা বিবাদমান পক্ষের মধ্যে সীমারেখাকে আমরা এরকম লাইন নাম দিয়ে বোঝাই। তো বুঝতে পারছেন ইয়েলো লাইনও এরকম একটা সীমারেখা। বাট এক্স্যাক্টলি কিসের সীমারেখা? এটা হলো গাজা এবং ইসরায়েলের সীমারেখা। বর্তমানে কি? বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আসলে গাজা এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চলছে। হ্যাঁ, অবভিয়াসলি যুদ্ধবিরতিটা আসলে সাস্টেইন করবে কিনা সেটা নিয়ে অনেক কনফ্লিক্ট আছে। বিকজ অলরেডি আসলে আমরা দেখেছি যে ২ দফায় হামলা, পাল্টা হামলা হয়েছে, এবং এখন এই যে ইয়েলো লাইন বরাবর আসলে ইসরায়েলি বাহিনী আ নিরন্তরভাবে গুলি চালিয়েই যাচ্ছে। সো আসলে যুদ্ধবিরতিটা ঠিক কতটুকু কার্যকর হবে এটা নিয়ে এনাফ সন্দেহ আছে। বাট এখন পর্যন্ত যুদ্ধবিরতিটা কার্যকর আছে। ভবিষ্যতে হয়তোবা আর কার্যকর থাকলেও থাকতে পারে। বাট এই যে যুদ্ধবিরতিতে কি বলা হয়েছে? গাজা স্ট্রিপের ৫৩% এলাকা আসলে ইসরায়েল নিজের কন্ট্রোলে রাখবে। এই যে দেখেন, এইটা হলো পুরো গাজা স্ট্রিপ, এবং এই পুরো গাজা স্ট্রিপ থেকে এই যে এই পার্টটা, এই হলুদ করে দেওয়া যে পার্টটা আছে, এই পার্টটা কি ইসরায়েল বর্তমানে নিজের কন্ট্রোলে রাখবে, এবং বাকি পার্টটা আসলে হামাসের কন্ট্রোলে থাকবে। যদি অস্ত্রবিরতিটা এক্সটেন্ড করে এবং হামাস আসলে তাদের দাবিগুলো মেনে নেয়, সেই ক্ষেত্রে তারা এই পার্ট থেকে হয়তোবা সেনা প্রত্যাহার করবে বলে তারা জানিয়েছে। তো এই যে এই মাঝামাঝি দিয়ে যেই লাইনটা, এইটা হলো পার্পল লাইন। এখন এই পার্পল লাইনের এপাশে ইসরায়েলের হাতে কত পার্সেন্ট থাকার কথা ছিল? 53%। বাট আমরা স্যাটেলাইট ইমেজিংয়ের থ্রুতে দেখেছি তারা আসলে প্রায় 58% পর্যন্ত এলাকা নিজেদের কন্ট্রোল রাখছে। কারণ কি বলা হয়েছে, প্রত্যেকটা জায়গায় এই যে ইয়েলো লাইনটা আসলে মার্ক করা হয়েছে, কিছু দূর পরে পরে হলুদ রঙের খুঁটি দিয়ে
সো দেখা গেছে এই খুঁটি পার হয়েও ১০০-২০০ মিটার দূরে পর্যন্ত আসলে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে। সো আসলে মেইন যেই যতটুকু এলাকা তাদের হাতে থাকার কথা ছিল, তার চাইতে বেশি এলাকার এখন পর্যন্ত তারা দখল নিয়ে রেখেছে। এটাই। সো এই হলো ইয়েলো লাইন। জাস্ট মনে রেখেন ইয়েলো লাইন। এটা তাহলে কি? এটাও একটা বর্ডার। কার মধ্যে? ইসরায়েল এবং গাজা। বেসিক্যালি যে হামাসের সাথে যুদ্ধবিরতিতে ইসরায়েল এবং গাজার মধ্যে যে আমরা লাইনটা দেখছি সেটি হলো ইয়েলো লাইন। এই তো। আজকের মতো আমাদের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি পর্বে আরও নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।